স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি গোলাম কিবরিয়া। শিশু সাহিত্য নিয়ে আমাদের আক্ষেপটি বেশ পুরনো, যদিও আমাদের সাহিত্যিকরা পরম মমতায় রচনা করেছেন শিশুদের জন্য গল্প, কবিতা আর ছড়া। এরপরেও সাহিত্যের রাজপ্রাসাদ গড়ার কথা ভাবতে ভাবতেই আমাদের শিশুরা আটকা পড়ে যাচ্ছে ভোগবাদী আকাশ সংস্কৃতির দুর্গে। এসব নিয়ে কথা হবে আজকের বাংলাদেশের শিশু সাহিত্যের ঝুলি আজকে আমাদের বিষয়। কথা বলতে স্টুডিওতে আছেন কথা সাহিত্যিক শাহরিয়ার কবির, আছেন শিশু সাহিত্যিক আলী ইমাম এবং ছড়াকার ও শিশু সাহিত্যিক আঞ্জিল লিটন। স্বাগত আপনাদের। শাহরিয়ার ভাই, এই আমাদের দেশের শিশু সাহিত্য আপনারা করেন, আরো অনেকেই করছেন, তো আমাদের শিশু সাহিত্যের ধারাটি কতটা সমৃদ্ধ আপনার মতামত? আমার তো মনে হয় অন্য সাহিত্যের অন্য যে কোনো শাখার তুলনায়, আমি কবিতাকে বাদ দিয়ে বলছি, শিশু সাহিত্য নিঃসন্দেহে অত্যন্ত সমৃদ্ধ। এবং আমরা পশ্চিমবাংলার সঙ্গেও যদি তুলনা করে দেখি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে শিশু সাহিত্যের যে পরিচিতিটা দরকার আমাদের, সেই পরিচিতিটা বাইরে কিন্তু সেভাবে হচ্ছে না। যে পশ্চিমবাংলা যেমন, ভারতের সাহিত্য একাডেমি আছে, তারা বিভিন্ন ভাষায় এগুলো প্রকাশ করছে। আমাদের শিশু সাহিত্যগুলো বাইরে কিন্তু সেভাবে পরিচিত হচ্ছে না অনুবাদের কারণে। মানে দেশের বাইরে, যে দেশের বাইরে আমি বলছি, যে দেশের বাইরে একটা তো বিদেশি ভাষায় অনুবাদের একটা ব্যাপার আছে। বাংলা একাডেমি একটা দায়িত্ব ছিল তাদের অনুবাদ বিভাগের কোনো কাজ হচ্ছে বলে আমার মনে হয় না। তারা এখন ওই মেলা টেলা সেমিনার এসব নিয়ে বাংলা একাডেমি ব্যস্ত থাকে। কিন্তু অনুবাদ যদি ঠিক মতো হতো, তা আমি মনে করি যে আমাদের বাংলাদেশে এমন সব কাজ হয়েছে যেটা নিঃসন্দেহে বিশ্ব মাপের আমি বলবো শিশু সাহিত্যের কাজ হয়েছে। আরেকটা বিষয়, আমাদের শিশু সাহিত্যিকদের অনেকেই অনেক সময় খেদ নিয়েই বলেন যে শিশু সাহিত্যটাকে আমাদের দেশেই সাহিত্যের মূল ধারায় ঠিক একটু ব্রাত্য মনে করা হয়, সেভাবে করা হয় না। এটা কি আপনি কখনো ফিল করেছেন? না, আমি কখনো, আমার মনে হয় না। এই জন্যই যে আমাদের বড় লেখক যারা বাংলাদেশের, তারা সবাই ছোটদের জন্য লিখেছেন। এমনকি সদ্য প্রয়াত সৈয়দ শামসুল হক, তিনিও কিন্তু ছোটদের জন্য লিখেছেন। এমন কোনো বড় লেখক আপনি নাম করতে পারবেন না যারা ছোটদের জন্য লেখেননি। ব্রাত্য যদি মনেই করা হবে, তারা লিখবেন কেন? বরং তাদের আগ্রহ থেকে তারা লিখেছেন। আর এক সময় ছিল আমাদের যে সম্পাদকরা, দাদাভাইয়ের মতো সম্পাদক ছিলেন আমাদের রকুনুজ্জামান খান, তারপর এখলাস আহমেদের মতন সম্পাদক ছিলেন। এরা কিন্তু ওই সব লেখকদেরকে, খ্যাতিমান প্রতিষ্ঠিত যারা বড়দের জন্য লেখেন, তাদেরকে কিন্তু বাধ্য করেছেন ছোটদের জন্য লিখতে। কচিও কাঁচা ছিল, টাপুর টুপুর ছিল, অন্যান্য যে পত্রিকার, দৈনিক পত্রিকায় বড় বড় পাতা থাকতো। এখন এগুলো সব উঠে গেছে। বা সাহিত্যের পাতা বলতে তো কিছুই নেই, আছে কিছু কিছু পত্রিকায়, কিন্তু ছোটদের যে পাতাগুলো ছিল, কি অসাধারণ পাতা ছিল। কচি কাচার মেলা, এবং ওখান থেকে আমরা দেখেছি পরবর্তী সময়ে অনেক লেখক উঠে এসেছেন ওখানে লিখতে লিখতে। আমরা তো বলতে গেলে দাদা ভাই, তারপর এখলাস ভাই, এদের হাতে গড়া আমরা। আলী ইমাম, আমি, মুনতাসির মামুন, আমাদের যে প্রজন্মটা, তো দাদা ভাই, এখলাস ভাই, হাশেম খান, এমনকি শামসুজ্জামান খান, এরা যখন সম্পাদনা করতেন শিশু সাহিত্য, তো তারাই আমাদেরকে তৈরি করেছেন। কিন্তু আজকে সেই জিনিসটা দেখা যাচ্ছে। আমি এই প্রসঙ্গেই আসি। উনি বলছিলেন, শাহরিয়ার ভাই বলছিলেন যে শিশু সাহিত্যের পাতাগুলো, তার পাশাপাশি আরেকটা জিনিস বোধহয় গুরুত্বপূর্ণ, তখন যে শিশু সংগঠনগুলো ছিল, কচি কাচার আসরের কথা বললেন, তার পাশাপাশি খেলাঘর ছিল, চাঁদের হাট ছিল, এরকম অনেকগুলো সংগঠন ছিল। তাদের নানা রকম কর্মকাণ্ড ছিল, সাহিত্য নির্ভর বা শিশুদের বিনোদন বা নানা কিছু। এখন এগুলো এত কমে এসছে কেন? আপনিও, আমি যতদূর মনে পড়ে, আপনিও এরকম সংগঠনের সঙ্গে। বলতে গেলে কচি কাঁচা মেলার আহ্বায়ক ছিলাম ছাত্র যখন আমি স্কুলে পড়ি, চাঁদের হাটের পরিচালকও ছিলাম, খেলাঘরেও জড়িত ছিলাম। অর্থাৎ এদেশের শিশু সংগঠনগুলোর সঙ্গে ওতপ্রোত জড়িত। কিন্তু সেই সময়টা নাই কেন শিশু সংগঠন? সেই সময়টা পৃথিবীতে কি সেই সময়টা আছে? আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে যে প্রশান্ত সৃজনশীলতার ক্ষেত্র ছিল, বিগত কয়েক দশক ধরে বলতে হবে পৃথিবী বিপন্ন বিস্ময় দ্বারা আক্রান্ত। এবং সেখানে এখন তো ডিজিটাল সংস্কৃতির কারণে আমার মনে হয় যে এই একাগ্র সাধনার যে জিনিসগুলো, মিউজিক হোক, সাহিত্য হোক, পেইন্টিংস হোক, সেগুলো অনেক অবমূল্যায়ন হয়েছে। এখন তাৎক্ষণিক ভিডিও আক্রান্ত উত্তেজনাময় জগতের কাছে এই শিশু কিশোররা এতই মোহগ্রস্ত। এবং অ্যানিমেটেড ক্যারেক্টার্সগুলো, আমরা চিনতাম এদেরকে সাহিত্যের মাধ্যমে, ডিজনির। কিন্তু এখন ছেলে মেয়েরা এই সমস্ত অ্যানিমেটেড চরিত্রের মাধ্যমে সাহিত্যের বাইরে গিয়ে ইনভলভ হচ্ছে, যে কারণে পৃথিবী চলে গেছে এখন সে মার্কেটিং সোসাইটির, ভোগবাদী সমাজের হাতে।
এবং অকল্পনীয়ভাবে এই সমস্ত ভিডিওগুলো প্রভাব রাখছে। ফ্রোজেন সুপার ডুপার হিট, কাহিনী কিন্তু অ্যান্ডারসনের। সেই সেটাই। আজ থেকে 150 বছর আগে অ্যান্ডারসন শীতে একটি কিশোরীর মরে যাওয়ার গল্প লিখলো, সেটাই কিন্তু এখন অ্যানিমেশনের মাধ্যমে সমস্ত পৃথিবী জুড়ে, সেখানে কিন্তু সাহিত্যটার কথা আসছে না। অর্থাৎ এখন অ্যানিমেশন, কার্টুন, এই ধরনের কমিক্স, এই ক্যারেক্টারগুলো এসে গেছে। মানে আপনি বলছেন যে বিনোদনটা অন্য ফরম্যাটে চলে গেছে, মানে শিশু কিশোরদের মনোজগৎকে তছনছ করে দিয়ে তাদের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে উত্তেজনাময় একটা ভুবন। সেখানে কিন্তু সাহিত্যের যে স্নিগ্ধতা, প্রশান্তি, অনেক ক্ষেত্রে সেটা অবসান ঘটেছে বলে আমার মনে হয়। আপনি কি মনে করেন না যে অভিভাবকদেরও একটা দায়িত্ব আছে শিশুকে গ্রন্থ মানে বইমুখী করার? অভিভাবকেরা তো সময়ই পাচ্ছে না। একটা শিশু কিভাবে, এই যে ইদানিংকাল যে আমরা অভিযোগ করছি, যে আপনি কি জানেন আপনার শিশুটি কি করছে, আপনার ছেলেটি কি করছে, এই প্রশ্নটি কেন আসছে? আমি একটা প্রোগ্রাম করতাম টেলিভিশনে, আমি বলতাম দরজাটি বন্ধ কেন? জানেন আপনি দরজাটি বন্ধ করে আপনার কিশোর এবং কিশোরী ছেলে মেয়েটি কি করছে আমরা কেউ খবর রাখি না। বলতেই হবে এখন পৃথিবীর এমন একটা পরিবেশে এসে গেছে, সেখানে একটা একক নিজের আত্মমগ্নতা, সেখানে কিন্তু সাহিত্যের অবসান ঘটে গেছে। আগে তো পাঠাগার ছিল পাড়ায় পাড়ায়, এখন সেখানে ভিডিওর দোকানগুলো। এই পাঠাগার যখন থেকে বন্ধ হয়ে গেল, স্কুলগুলোতে লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরি এনাম, ব্রিগেডিয়ার এনাম নামে এক ভদ্রলোক এসে এক কলমের খোঁচায় হালাকু খানের মতন এই স্কুল লাইব্রেরিয়ান পোস্টটাকে ক্যান্সেল করে দিল। আবদুল্লাহ আবু সাইদ এখন চেষ্টা করে এই বিগত বছর দুয়েক হলো স্কুলে আবার পাঠাগারের লোকটিকে ফিরিয়ে এনেছে। এই যে বিগত 3 দশক ধরে স্কুলগুলো থেকে লাইব্রেরিয়ান পোস্টটাকে ক্যান্সেল করে দেওয়া হলো, বাদ দেওয়া হলো, এটি মনে হয় কত অনীহা বইয়ের প্রতি, গ্রন্থের প্রতি, চমৎকার পৃথিবীটির প্রতি। কাজেই রবীন্দ্রনাথের ভাষায় বলতে হবে আমার পাপ তোমার পাপ। আমরা আজকে যতই কথা বলি না কেন, আমাদের ধারাবাহিকভাবে আমরা বই বিচ্ছিন্ন করেছি, সংগঠন বিচ্ছিন্ন করেছি, শিশুদেরকে নিয়ে গেছি আত্মমগ্ন নিজস্ব একটা আত্মতৃপ্তির উদ্ভট জগতে, যার খেসারত এখন এত দিতে হচ্ছে যে এখন সুশীল সমাজে প্রায় চোখ ছানা বড় হওয়ার মতো অবস্থা। আঞ্জলি লিটন, আপনি তো মূলত ছড়াকার হিসেবে আপনাকে আমরা চিনি, তার বাইরেও আপনি শিশু সাহিত্য নিয়ে কাজ করেছেন অনেক। তো অনেক লেখকই বলেন যে শিশুদের জন্য লেখাটা আসলে বেশি দুরূহ, এই দুরূহ কাজটা আপনি করছেন, আপনার কি মনে হয়? শিশু আসলে সাহিত্য সৃষ্টিটা একটু দুরূহ। যিনি কবিতা লিখছেন তার কাছে কবিতা অবশ্যই দুরূহ, যিনি শুধু গল্পের মধ্যে আছেন তার কাছেও দুরূহ। এটাকে আসলে আমি দুরূহ বলবো না, আমি বলবো যে আমার মন ওখানে টেনে নিয়েছে, হয়তো এই কারণে আমি শিশু সাহিত্যটাকে বেছে নিয়েছি। আর শিশু সাহিত্যটাকে বেছে নেওয়ার আরেকটা বড় কারণ, শিশু সাহিত্যের মধ্য দিয়ে কিন্তু আসলে মানে জগৎ চেনা যায়, বড় হয়ে ওঠা যায়। বা আমরা আমাদের ছোটবেলা যদি ধরি, যে শাহরিয়ার কবির ভাইয়ের লেখা আমরা পড়েছি, আলী ইমাম ভাইয়ের লেখা পড়েছি, আমরা কিন্তু বড় হয়েছি এই লেখাগুলো পড়ে। আর আমি বলবো যে আজকের দুরূহ ব্যাপারটা যেটা হয়ে গেছে, যে আসলে পাঠ মানে এই অভ্যাসটাই চলে যাচ্ছে শিশুদের কাছ থেকে। এবং এটার জন্য আমি মনে করি যারা, আপনি একটু আগে আলিম ভাইকে বলছিলেন যে অভিভাবকদের একটু দরকার আছে এই বিষয়ে নজর দেওয়া। অভিভাবকরা ঠিকমতো মনে হয় না নজর দিচ্ছেন না বলেই শিশুরা আসলে পাঠের মনোনিবেশ করছে না। তারা ওই সেই ভিডিও গেমস বা কম্পিউটার ভিত্তিক হয়ে যাচ্ছে। কিন্তু একটা বইয়ের মধ্য দিয়ে যে লেখা, সেই লেখার মধ্য দিয়ে যে জ্ঞানের যে আহরণ, সেটা কমে যাচ্ছে। সেটাকে আসলে দুরূহ বলবো না, আমি বলবো যে এটা ভালোবেসেই আমি আসলে শিশু সাহিত্যে আছি, এবং যারা আছেন ভালোবেসে যে যার কাজ। অবশ্যই শাহরিয়ার ভাই, এই যে অভিভাবকদের কথা আসলো, আমরা দেখেছি আজকাল বাচ্চাদের স্কুলে এত চাপ, নানা রকম পরীক্ষা, এক্সাম, প্রাইভেট টিউশন, এর বাইরে অনেক ক্ষেত্রে অভিভাবকরা বরং নিরুৎসাহিতই করে যে শুধু পড়ার মধ্যেই থাকতে হবে, বাইরের বই পড়া যাবে না। এই যে একটা অবস্থা, তো বাচ্চাটার মানে তার সুযোগ কোথায়? সেখানে তো রাষ্ট্রকে দায়ী করতে হয় যে আমরা এমন একটা শিক্ষা ব্যবস্থা আমরা চালু করেছি, শিক্ষা নীতি, এবং এখানে হচ্ছে পাশ করাটাই হচ্ছে মুখ্য বিষয়, জ্ঞান অর্জনটা মুখ্য বিষয় নয়। তো এটার ফলে যা হওয়ার তাই হচ্ছে, পাশ করতে হবে, মুখস্থ করতে হবে, পরীক্ষার খাতায় সেটা গিয়ে উগড়ে দিতে হবে। এর ফলে যেটা হচ্ছে, বাচ্চাদের তো আগ্রহ থাকলেও তার উপায় নেই, তার স্কুল তাকে বাধ্য করছে, তার অভিভাবকরা তাকে ভালো নম্বর পেতে হবে, জিপি 5 পেতে হবে। আমাদের সময় তেমনটি ছিল না।
এবং মেধার যে উৎকর্ষতা, আমি তো মনে করি এখন যেটা হচ্ছে, হ্যাঁ পাশের হার বেড়েছে, মেধাবী ছাত্রের কি হার বেড়েছে? এবং যেখানে নলেজের কথা, জ্ঞানের কথা যদি বলে, সেটা কি বেড়েছে? না, সেখানে বড় রকমের একটা শূন্যতা তৈরি হচ্ছে। আমরা একটা কিরকম একটা অদ্ভুত একটা প্রজন্ম আমরা তৈরি করতে যাচ্ছি বা করছি এখন। ফলে এখানে শুধু অভিভাবকদের দায়ী করলে হবে না, আমাদের শিক্ষা ব্যবস্থার গোড়াতেই গলদ রয়েছে। আমার মনে আছে যে এই যে অধ্যাপক কবির চৌধুরী এই বর্তমান সরকার ক্ষমতা আসার পর একটা অসাধারণ একটা শিক্ষানীতি প্রণয়ন করেছিলেন, কিন্তু সেটা আমরা এই জামাতে ইসলামী, হেফাজতে ইসলাম, এই জঙ্গিদের, মৌলবাদীরা এবং এদের যারা এজেন্টগুলো বসে আছে প্রশাসনের মধ্যে, তাদের বাধার কারণে সেটা আমরা আলোর মুখ দেখেনি। বাস্তবায়ন করতে পারলো না, এখন হিমঘরে পড়ে আছে। ফলে কি হচ্ছে, ওই যে বাচ্চাদের কথা আলিমাম যেটা বলেন, আত্মমগ্নতা, এই আত্মমগ্নতা থেকেই আমাদের শিশুদেরকে, কিশোরদেরকে জঙ্গিবাদের দিকে, সন্ত্রাসের দিকে ঠেলে দিচ্ছে। এবং এই বিচ্ছিন্নতা যেটা ছেলের, যে তার একটা তো আত্মপরিচয় দরকার, এই আত্মপরিচয়টা কোত্থেকে পাচ্ছে? যখন সে তথ্য প্রযুক্তির মধ্যে দিয়ে সে ইন্টারনেটের সামনে বসে আছে, ল্যাপটপ নিয়ে বসে আছে, বাইরে থেকে ডাকগুলো আসছে, হাতছানিগুলো আসছে, এখন সে কি করছে? গেম খেলতে খেলতে, গেম তো যেটা হয় যে বাইরের গেমগুলো, যেটা কম্পিউটার গেমগুলো, যেটা বলে না যে গুড গাইজ আর কিলিং ব্যাড গাইজ, একটা গুড গাইজ থাকবে, একদিকে ব্যাড গাইজ থাকবে। এখন এই নিজেকে গুড গাই হিসেবে চিন্তা করছে, পরে যখন বাস্তব জীবনে সে দেখছে, আইএস এর ভিডিও দেখছে, আল কায়দার ভিডিও দেখছে, আরে গুড গাইজরা সেখানে সত্যিকার অস্ত্র হাতে যুদ্ধ করছে সিরিয়াতে, ঠিক আছে ওখানে যেতে হবে, যোগাযোগ আসছে, ডাক আসছে, সে চলে যাচ্ছে। এইটা কিন্তু হচ্ছে রাষ্ট্রকে এই দায়িত্বটা নিতে হবে। কেন আমরা আমাদের শিশুদের যে উৎকর্ষ, যেটা চিন্তার যে উৎকর্ষ, সৃজনশীলতার যে জায়গা, সেটা দরজাগুলোকে টোটালি আমরা বন্ধ করে দিয়েছি। মুখস্থ, এই মুখস্থ দিয়ে কি হচ্ছে? পাশের হার বেড়েছে, তাতে কি হয়েছে? সমাজটা যে অধঃপতনের দিকে যাচ্ছে, এটার জন্য খালি তো পরিবারকে দায়ী করলে হবে না, পরিবার, সমাজ এবং সবার উপরে রাষ্ট্রের যে দায়িত্বটা, টোটাল বললাম সিস্টেম। না যে পার্ট, এই যে আলিমাম যেটা বললেন যে লাইব্রেরিয়ানের সাথে, লাইব্রেরি তো উঠে যাচ্ছে, পৃষ্ঠপোষকতা কি আছে? এক সময় আমরা এই যে নির্মূল কমিটির তরফ থেকে 80টা লাইব্রেরি করেছিলাম, যেসব একেবারে প্রত্যন্ত এলাকায়, যেসব জায়গায় বাচ্চারা সেভাবে আলোকিত হওয়ার সুযোগ পায় না, এবং যেখানে ওই মৌলবাদীরা বেশি ভোট পায়, এবং জামাতিরা ক্ষমতায় এসে সবগুলো লাইব্রেরি আমাদের ধ্বংস করে দিল। এই সরকার 8 বছর ধরে ক্ষমতায় আছে, আমরা বারবার বলছি মন্ত্রণালয়ে যে আমাদের এই লাইব্রেরিগুলো পুনর্জীবিত করবার জন্য সহযোগিতা প্রদান করা হোক। এখন পর্যন্ত কোনো সহযোগিতা আমরা এবং এটা হয়তো খুব বেশি টাকার বিষয়, সামান্য বিষয়, এবং আমরা তো করেছিলাম নিজেদের উদ্যোগে, কয়েকটা এনজিও আমাদের সহযোগিতা করেছিল প্রাথমিকভাবে, কিন্তু এইসব প্রচেষ্টাগুলো সরকারি উদ্যোগ ছাড়া এটা কখনো কন্টিনিউ করা যায় না। জি, এই লাইব্রেরি প্রসঙ্গে একটা প্রশ্ন রেখে আমি বিরতিতে যাব আপনার কাছে। সেটা হলো গিয়ে, আমরা ছোটবেলায় দেখেছি যে বিভিন্ন পাড়ায় পাড়ায় বইয়ের লাইব্রেরি ছিল, যেখানে যারা বই কিনতে পারবে না, বা এত বই তো কেনা সম্ভব না, ভাড়া করে নিয়ে পড়ার একটা কালচার ছিল। এতে একদিকে পড়াটাও হতো, আরেকদিকে শেয়ারিং এর একটা, আর বাচ্চাদের মধ্যে রেসপন্সিবিলিটিও ডেভেলপ করতো, যে টাকা দিয়ে বইটা আনলাম, নির্দিষ্ট সময় ফেরত দিতে হবে, অনেকগুলো বিষয় ছিল, এগুলো সব উঠে গেছে। এই বিষয়ে কথা বলবো আপনার সঙ্গে বিরতি থেকে এসে। নিচে একটা বিরতি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে যে প্রশ্নটি রেখে গিয়েছিলাম, যে পাঠাগারের কালচার পাড়ায় পাড়ায়, এটা উঠেই গেছে একেবারে। পাঠাগার, আলমারি, বই, লম্বা একটা খাতা, ক্রমিক নম্বর, কি বইটা গেল, কি বইটা আনলো, উত্তেজনাময় দারুণ একটা পৃথিবী ছিল। কিন্তু আমি বলবো, নতুন বইটা কি আসছে, আমার তো মনে হয় যে দস্যু মোহনের বই পড়ার জন্য কি অধীর আগ্রহে থাকতাম, দস্যু বাহারামের বই পড়ার জন্য। এটা হারিয়ে গেল। পাঠাগার মানে তো বই, বই মানে কি? বই মানে হচ্ছে আমার বন্ধু, আমার মূল্যবোধ তৈরি করছে। আমেরিকায় একবার দেখা গেল যে শহরগুলোতে পাঠাগার নেই, স্কুল লাইব্রেরি নেই, সে শহরগুলোতে ছেলে মেয়েদের অপরাধের সংখ্যা বেড়ে গেছে। এবং জরিপ করে বলল যে লরা ইঙ্গলস ওয়াইল্ডারের লিটল হাউস অন দ্য প্রেইরির যে 6টা বই, সে 6টা বই যেভাবে বাচ্চাদেরকে, শিশুদেরকে দেশের প্রতি মমতা জাগিয়েছিল, পরে আর পারেনি। একবার আমেরিকায় কর্পোরেট জগতের বহু শীর্ষ লোকদেরকে বলা হলো, এই যে আপনাদের ভিতরে এত উদ্দীপনা কোথেকে এসছে? বলে কেন, মার্ক টুয়েনের হাক ফিন, টম সয়ার সবসময় প্রবলেম ফেস করছে, ডিঙি নিয়ে যাচ্ছে, মিসিসিপি পার হচ্ছে। এই যে বইগুলো ছোটবেলা থেকে মানুষকে উদ্দীপ্ত করে, প্রশান্ত করে, পুরো সুইডেন, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিকে চেনেকে লরা, এই অ্যান্ডারসেনের 40টা রূপকথার জন্য, সে লিটল মারমেড, একটা জল কুমারী, মৎস্য কুমারীকে নিয়ে গল্প, ফেয়ারি টেলস,
সেটা হয়ে গেল স্ক্যান্ডিনেভিয়ান দেশের প্রতীক এবং আমস্টারডাম বন্দরের কাছে সেই মূর্তিটা। তার মানে কি, বই, সাহিত্য, শিশু সাহিত্য, রূপকথা, সেলমা লাগারলাফের অ্যাডভেঞ্চার্স অফ নিলস জানিয়ে দিল প্রকৃতির ভূগোল কি। কাজে এই ব্যাপারটি থেকে বঞ্চিত করার জন্য বই শিশুদের মনকে জিজ্ঞাসা করে, প্রশ্ন করে, পাঠাগার করে, প্রশান্ত করে। এখন এই সমস্ত কি বলবো আগ্রাসন, সাংস্কৃতিক আগ্রাসনে শাহরিয়া যেটা বললো যে আত্মকেন্দ্রিক করেছে এবং বিভৎস জিনিসগুলোকে হিরো করা হচ্ছে। স্পাইডারম্যান তো আমার প্রবলেম সলভ করতে পারবে না, একসময় টারজান হতে গিয়ে বহু ছেলে মেয়ে পা ভেঙেছে, স্পাইডারম্যান সাই করে উড়ে যাবে, এটা তো আমার জীবনের সমস্যা। অর্থাৎ সমস্যা সমাধানের জন্য যে বুদ্ধিদীপ্ত চরিত্রগুলো ছিল সেগুলো থেকে বিচ্ছিন্ন করে উৎকেন্দ্রিক, উন্মূল, উৎকট, বিকট একটা পৃথিবীতে নিয়ে গেল। শিশুরা ভাবলো সুপার হিরো, সুপার হিরো, সুপার ডুপার হিরো। একসময় তো র্যাম্বোকে এমনভাবে প্রতিষ্ঠিত করা হলো বাচ্চারা ভাবতো র্যাম্বো হতে হবে, এবং অনেক জিনিসগুলোকে, অপরাধকে, অপসংস্কৃতিকে এই সমস্ত ক্যারেক্টারগুলোর তাণ্ডবের ভেতর দিয়ে মার্কেটিং করা হচ্ছে সুকৌশলে। নিনজা বা ভয়ঙ্করভাবে জাপানের বিভিন্ন ক্যারেক্টারগুলো এতই বিভৎস কাণ্ড করে যে প্রশান্তি নেই। আমাদের সময়ে সেই বলবো ফেয়ারি টেলস যেটা, যে যেতে দক্ষিণাঞ্চল মিত্র মজুমদার একটা বইয়ের ছবি দেখানো হচ্ছে, যেতে 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 ডালিম কুমার, স্নিগ্ধতা। বাংলা শিশু সাহিত্যে এমন স্বপ্নময় জগৎ রবীন্দ্রনাথ যা তৈরি করে দিয়ে গেছেন, এত স্বপ্নে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে। যে পড়বে বীর পুরুষ, যে শিশুটি ভাববে আমি আমার মাকে রক্ষা করব, পরবর্তীকালে ভাববে আমার মায়ের সোনার নরক হারিয়ে গেল, খুঁজতে হবে আল মাহমুদের। দেশের প্রতি ভালোবাসা, নদী, গাছ, লতা পাতা, এই জগৎ, জসিমউদ্দিনের তুমি যাবে ভাই যাবে মোর সাথে, এগুলো থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য এখন ওই যে আইএস এর মেম্বার হতে ভালো লাগে এবং মানে মাথার ভিতরে ফেটি বেঁধে আর্মস নিয়ে ছবি তোলার যেটা হিরো, অবশ্যই রোমান্টিসিজম কাজ করে তো ভাবে এই রোমান্টিসিজমের এই ক্যারেক্টারগুলোকে, নায়কগুলোকে তৈরি করা হয়েছে, ভয়ঙ্কর ক্যারেক্টারগুলোকে। তা তো হওয়া উচিত না। ওই বই থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্যই আমাদেরকে এত সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আঞ্জলির এই যে অস্থির সময়ের কথা বলেন আলিম, আপনি কি মনে করেন না যে একটি ছড়া এটা আমাদের মনে এই সময় একটা প্রশান্তি এনে দেয়? মানে আপনি তো ছড়া লিখেন, এই বোধটা কি কাজ করে যে একটা ছড়া পড়লে আমাদের মন প্রফুল্ল হয়ে ওঠে, ছড়ার ছন্দে ভালো লাগে? অবশ্যই। এবং ছড়া, আমরা যে ছড়াগুলো পড়ে পড়ে বড় হয়েছি, বা আমাদের শিশু সাহিত্য যে ছড়াগুলোকে বর্ণাঢ্য করে তুলছে, আমাদের শিশু সাহিত্যকে যে ছড়াগুলো, সেই ছড়া প্রফুল্ল করেছে বলেই আজকে এত দূর আসা। আর আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যে এটা লাইব্রেরির কথা যেমন আপনি বলছিলেন, আমি যখন স্কুলে পড়তাম, আমি ময়মনসিংহ জেলা স্কুলের ছাত্র ছিলাম, তো আমাদের ক্লাস হতো লাইব্রেরি, একটা ক্লাস পিরিয়ডই হতো লাইব্রেরি। তখন আমরা সবাই লাইব্রেরিতে যেতাম। তো লাইব্রেরিতে গিয়ে আমরা বই বাছাই করতাম, ওখানে বসে পড়তাম, আবার সেই বইগুলো নিয়ে আসতাম। তো এখন আমি যখন আমার মেয়েকে বলি যে তোমাদের স্কুলের কোনো লাইব্রেরি ক্লাস আছে কিনা, সেটা নেই। আগে একটা ক্লাস ছিল দ্রুতলিপি, মানে তাড়াতাড়ি লিখতে হবে, শ্রুতলিপি, এগুলো ছিল ক্লাসে। হ্যাঁ, এটা আমিও পড়েছি, কিন্তু এখনকার এটা নেই। এই যে লাইব্রেরি ক্লাসটা উঠে যাওয়া, তারপরে এই যে দ্রুতলিপি, শ্রুতলিপি, এগুলো যে উঠে যাওয়া, এটাও কিন্তু আসলে শিশুদেরকে না একটু মানে একটু দূরে ঠেলে দেয় বই থেকে। যেমন রবীন্দ্রনাথের কিন্তু একটা কথা ছিল যে শিশুরা বই পড়বে, কিছু বুঝবে কিছু বুঝবে না, যেটা বুঝবে না সেটার জন্য সে কৌতূহলী হবে, বই পড়বে বলেই সেই কৌতূহলী হবে। তো বই যদি সামনে না থাকে তাহলে সে কৌতূহলী হতে পারে না। এই যে পাঠ্যক্রম নিয়ে একটু শাহরিয়ার ভাই আপনার কাছে যাচ্ছি, যে এই যে আমাদের এখন নানা রকমের পাঠ্যধারা আছে, লিটনের সূত্র ধরে একটু যোগ করতে চাচ্ছিলাম, ওই যে স্কুলের লাইব্রেরির কথা বললেন, লাইব্রেরি ক্লাস আমাদের স্কুলে সেন্ট গ্রেগরিজে যেটা মজাটা ছিল, ব্রাদার হোবার্ট ছিলেন লাইব্রেরিয়ান, তিনি আবার অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান করতেন দুটো ছাত্রকে, ক্লাস 10 এবং ক্লাস 9, এবং তাদের দায়িত্ব ছিল কোন বইতে কি আছে এগুলো সব জানা এবং সবাইকে বলা বই দেওয়ার সময়। কারণ আমাদের 1 ঘন্টা ছিল লাইব্রেরি, স্কুল ছুটির পরে 1 ঘন্টা ছিল লাইব্রেরির ইসে। আমার মনে আছে আমি ওই 1 ঘন্টার মধ্যে একটা বই ইস্যু করতাম, করে লাইব্রেরিতে বসে বইটা শেষ করে আরেকটা নিয়ে বাড়ি ফিরতাম, মানে একবারে একটার বেশি বই দেওয়া হবে না। তো ওখানে মনে আছে ওইটা আমি বইতে লিখেছিলাম, আমি একবার ওই যে বাচ্চা হতো ক্লাস 4 না 5 পড়ে রবীন্দ্রনাথের পঞ্চভূতটা নিয়ে ব্রাদার হবার্টকে দিলাম। তো ব্রাদার হবার্ট তার বাংলাতে বললেন,
তুই যেটা ভাবতাছস এটা সেই বই না, মানে ভূতের গল্প না এটা। এই লাইব্রেরিগুলো আমাদের কাছে মানে বিরাট একটা মোহ ছিল স্কুলে। আমি বলবো যে বিশাল লাইব্রেরি তখনকার দিনে যে স্কুলগুলোতে ছিল, এখন কিছুই নেই। এই যে যে পরিস্থিতিটা মানে আছে আমাদের স্কুলে, আমি গত কয়েক বছর আগে গেছিলাম, লাইব্রেরি আছে, ছেলেরা যাচ্ছে না, কারণ ওই যে পড়ার চাপ, যেটা এমন একটা কারিকুলাম তৈরি করে দেওয়া হয়েছে, না তার লাইব্রেরিতে যাওয়াতে দম ফেলার সময় নেই। এটাই হচ্ছে সমস্যা। আরেকটা যেটা বলছিলাম যে এখন ওই যে আমাদের নানামুখী শিক্ষা ব্যবস্থা, কেউ ইংলিশ মিডিয়ামে পড়ছে, কেউ বাংলা, কেউ মাদ্রাসায়, একটা মানে একটা নানা রকম ইয়ে চলছে। ইংলিশ মিডিয়ামের বাচ্চারা বিশেষ করে তাদের পাঠ্যপুস্তকগুলো অনেক স্কুলে, আপনি যদি, আমি জানি না আপনার ধারণা আছে কিনা, বেশিরভাগই ইন্ডিয়ান বই। তাদের হিস্ট্রি বলেন, তাদের ইয়ে বলেন, সব ইন্ডিয়ান বইগুলো পড়ানো হয়। কেন? আমি খোঁজ নিয়ে জানলাম যে বাংলা বই অ্যাভেলেবল না, সেই কারণে। তো একটা বাচ্চা তাহলে তার মধ্যে তো একটা- আমার মনে আছে একটা confusion আছে। তীর্থস্থান কি কাশী এবং গয়া? 30 বাচ্চারা বছর মুগ্ধ করছে। আগে আমরা বিচিত্রাতে এ নিয়ে রিপোর্ট করেছিলাম। 30 বছর আগে, 30 বছর বছরের এখন সময় না, যে পাল্টায়নি। পিকক ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, এগুলো কিন্ডারগার্টেনে পড়ানো হচ্ছে, কারণ ওখান থেকে এখানে বই নেই, ওখান থেকে বই আনতে ফটোকপি হচ্ছে। করে বইগুলো এবং পড়তে হয়। স্কলাস্টিকা এবং এইসব স্কুলগুলোতে এইসব বই পড়ানো হচ্ছে। এগুলো নিয়ে তো আমরা বলছি যে সবচেয়ে অবহেলিত হচ্ছে, যদি আমরা বলি আমাদের শিশুরা। লাইব্রেরির কথা বলছেন, আচ্ছা কটা খেলার মাঠ আছে? আমাদের সময়ও যতগুলো ঢাকা শহরে যতগুলো খেলার মাঠ ছিল, এখন বাচ্চাদের বিনোদনের কোনোই জায়গা নেই। সে খেলতে পারবে না, সে বই পাবে না। এখন তার জঙ্গি হওয়া ছাড়া তার পথটা কি আমরা খোলা রেখেছি? সে ঘরের মধ্যে দরজা বন্ধ করে ইন্টারনেট নিয়ে বসবে এবং ওইদিকে যাবে। আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে শিশুরা ফার্মের মুরগির মতো বড় হচ্ছে। আমি নিজে শুনেছি একটা অনুষ্ঠানে, যে আমাদের দেশের শিশুরা ফার্মের মুরগি যেভাবে বড় হয় সেভাবে ফ্ল্যাট বাড়ি কন্ট্রোলড এনভায়রনমেন্টে, মানে খোলা জায়গায়। প্রধানমন্ত্রী কথা বলেছেন। আচ্ছা, আমরা একটা বিরতি নিয়ে আসছি, আবার আরো কথা হবে। আবারও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। আমাদের এখানে শিশু সাহিত্য হচ্ছে, আপনারা লিখছেন, আমরা পাচ্ছি শিশুদের জন্য বই, কিন্তু শিশুদের বিনোদনের অন্যান্য মাধ্যমগুলো, ধরেন চলচ্চিত্র, নাটক, টিভি অনুষ্ঠান, এইগুলো কি সেই পরিমাণে হচ্ছে না? কারণটা কি? খুব কম হচ্ছে। আসলে যে টেলিভিশনে যে অনুষ্ঠানগুলো হয় সব তো বলা হয় যে কর্পোরেটের হাতে, বিজ্ঞাপনের দাতাদের হাতে, যে কারণে হয়তো সেই অনুষ্ঠানগুলো আমরা দেখছি না। আলী ইমাম ভাই দীর্ঘ জীবন তার কেটেছে বাংলাদেশ টেলিভিশনে, এবং উনি অনেক ছোটদের অনুষ্ঠান করেছেন। দেখেন, এখানে একটু বলি, বিটিভির যে উদ্যোগটা ছিল নতুন করে, সেটা থেকে কিন্তু আমরা অনেক তারকা পেয়েছি, পরবর্তী সময়ে তারা এসেছে। এরকম নানা রকম উদ্যোগ থাকাটা জরুরি। কিন্তু আবার পরে আমরা দেখেছি যে ওই যে কি গানরাজ টানরাজ হলো, সেইগুলো কিন্তু আবার সেইভাবে না, কাজ সে করে প্রতিযোগিতা নাই। হচ্ছে, শিশুদেরকে নিয়ে প্রতিযোগিতা হচ্ছে, কিন্তু অনুষ্ঠান, চলচ্চিত্র, নাটক, সেখানে দেখা যাচ্ছে যে প্রতিযোগিতায় শিশু যে গানটি গাইছে সেটা কিন্তু শিশুতোষ গান না, তার বোধে যায় না। সে কিন্তু একটা প্রেমের গান গাইছে, সে একটা খুব বড়দের মানসিকতা একটা গান সিনেমার গাইছে, গান। সিনেমার গান গাইছে। এবং এগুলো কিন্তু আমি মনে করি না যে মানে শিশু মনস্তাত্ত্বিকের জায়গাটা একটা আঘাত। এটা আসলে যারা টেলিভিশনের, বিশেষ করে যেহেতু টেলিভিশনের মাধ্যমেই আমাদের নাটকগুলো প্রচার হয়েছে বেশি, আচ্ছা চলচ্চিত্রের কথা, আর সিনেমা তো হয়ই না ছোটদের ছবি। মানে হাতে গোনা যাবে বোধহয়। এখন নাইম মহসিন আলী ভাই ইমাম ভাই, কিছু আপনার ছবি কাছে আমি করছেন। একই প্রশ্ন রাখবো, এটা কেন আমি হচ্ছে না? আমি খুব দুঃখের সঙ্গে বলতে বাধ্য হচ্ছি যে আমাদের দেশে শিশু চলচ্চিত্র সেভাবে তৈরি হয়নি, খুব কম, খুব কম। মানে এই তো বললাম, হাতে গুনে হ্যাঁ, শেষ করা শিশু যাবে। একাডেমি প্রত্যেক বছর 6টি ছবি করার মতন বাজেটও আছে, কিন্তু কেউ করছে না। ছবি কেন করছে না শিশু ছবি? আমার মনে হয় সৈয়দ শামসুল হক তো একটা, রানী খালেদ সাকু একটা করেছিল, বা 2-1 করেছে, কিন্তু সে সামগ্রিকভাবে কিন্তু আমাদের চিলড্রেন্স ফিল্ম সেভাবে গড়ে ওটা ওঠেনি। বন্ধ হয়ে গেছে। অথচ চিলড্রেন্স ফিল্ম করার অসংখ্য উপাদান গল্প, শাহরিয়ারের গল্পগুলি তো খুবই সিনেমাটিক, আমি বলবো একেবারে উত্তেজনায় ভরপুর, স্নায়ু টান। একটা হয়েছে 71-এর যিশু, আমাদের বাচ্চু ভাই সেটা করেছেন। মুক্তিযুদ্ধ ভিত্তিক হিসেবে এসছে। শিশুদের যে অ্যাডভেঞ্চার, অভিযান, স্বপ্ন, আমাদের পাশের প্রতিবেশী দেশে এই সবুজ কি সুনীল গঙ্গোপাধ্যায়ের গল্প নিয়ে, কাকা বাবু নিয়ে হচ্ছে, কাকা বাবু নিয়ে ফেলুদা প্রচুর নিয়ে তো হয়েছে। আগে সত্যজিৎ রায় নিজেই করেছেন। ফেলুদা তো করেছে, গুপি গাইন, বাঘাবাইন ছাড়াও ফেলুদাকে নিয়ে। আমাদের দেশে কিন্তু স্টোরি আছে, গল্প আছে, উপন্যাস আছে, কিন্তু এই জাফর ইকবালের কিছু গল্প নিয়ে হয়েছে, মোর্শেদ করেছে, মোর্শেদুল ইসলাম, ওটা খুবই কম, মানে খুবই সংখ্যা কম। আমি বলছি যে 16 কোটি লোকের দেশে যেখানে টেলিভিশনে প্রতিনিয়ত অনুষ্ঠান হচ্ছে, কেন টেলিভিশনগুলো ছোটদের জন্য ধারাবাহিকভাবে এগুলো করছে না? এখন দেখতেছি স্যার ফরিদুর রহমান সাগরের ছোট বাবু, ছোট কাকু একটা ক্যারেক্টারকে নিয়ে হচ্ছে, নাটক হচ্ছে। সেটা খুব অল্প, কিন্তু
শিশুদের জন্য অভিযানমূলক প্রচুর টেলিভিশনে স্কোপ ছিল। নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু আমার অপারেশন কাকনপুর নিয়ে রাত 9টায় নাটক করেছিল, কিন্তু Prime time এ? প্রাইম টাইমে করেছিল। আর এটা ভালো একটা উদ্যোগ ছিল। সেই উদ্যোগটা পরবর্তীকালে আমরা আর দেখলাম না। টেলিভিশন যে এতগুলো চ্যানেল, এখন 26টা চ্যানেল না 27টা চ্যানেল, এরকমই ছিল। সেই চ্যানেলগুলোতে চিলড্রেন্স আওয়ার নাই, ছোটদের জন্য চমৎকার কিছু নাই। অথচ আমাদের বাংলা একাডেমির বইমেলায় শিশু কর্নারে অজস্র বই প্রকাশিত হচ্ছে, ঝলমলে বই, কিন্তু প্রচুর বই, প্রচুর গল্প, প্রচুর কাহিনী ভরা, লাইন ধরে বাচ্চারা বই কিনছে। কিন্তু টিভির মতন একটা শক্তিশালী মাধ্যমে চিলড্রেন্স লিটারেচার নিয়ে তেমন হলো না। এই আক্ষেপ আমি নিজের বইয়ের সঙ্গে জড়িত, টিভির সঙ্গে জড়িত। তবে বলতে হয় আঙুল আমার দিকেও আসতে পারে, কারোর দিকে যদি বলি একটা আঙুল তুলে দোষ করেছে, তার দিকে তো একটা আঙুল, 3টে আঙুল তো আমাকে দেখাচ্ছে। সেই অর্থে তো আমি অনেক অপরাধী। তারপরেও বলবো যে এটার পেছনে আমি বলবো সরকারি পৃষ্ঠপোষকতা ব্যাপক হওয়া দরকার ছিল। চিলড্রেন্স ফিল্মগুলোকে কি বলে ফ্রি করে দেয় না, একটা ট্যাক্স ফ্রি করে Tax দিলে, free করে দেয়, এটা টিকেটের দাম কমে যাবে হ্যাঁ, সেক্ষেত্রে। ইন্ডিয়াতে সেটা হয়েছে। হ্যাঁ, ইন্ডিয়াতে একটা হয়। তপন সিং এর তবে ছবি আপনারা করেছে। যে 71-এর যিশু আমরা যেটা বলছিলেন আলী ইমাম ভাই, যে ছবি হয়েছিল, তারপরে আর কোনো কিছু বা মানে কোনো উদ্যোগ আপনার কোনো উপন্যাস না, নিয়ে? সমস্যা হচ্ছে যেটা যে ওই যে সরকারি অনুদান, গত বছরও একজন এই অনুদান কমিটিতে অদ্ভুত অদ্ভুত সব তো লোকজন বসে থাকে, এবং সেখানে গতবারও একজন পরিচালক আমার গল্প নিয়ে এসে করছে, বাচ্চাদের গল্প নিয়ে, জাস্ট শাহরিয়ার কবির নাম কেটে দাও। এরকম মানসিকতার লোকেরা এখনো আছে। ওই জামাতিরা, আমি বলি না যে প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে বসে আছে, আমাদের অনুদানের কমিটিতেও তাই। 2 বছর ধরে নুরুল আলম আমার গল্প নিয়ে ছবি করার জন্য অনুদানের জন্য এসে করছে। এবছরও সেই দিয়েছে, জমা দিয়েছে, এবং পাবে কিনা আমি জানি না। তো সমস্যা হচ্ছে যে আমি যেটা বললাম যে বাচ্চাদেরকে যে অবহেলা করা রাষ্ট্রীয়ভাবে, এখন সরকারের একটা শিশু নীতি কি আছে? নেই। যেমন আমাদের শিক্ষানীতি নেই, আমাদের সংস্কৃতি নীতি নেই, আমাদের নারী নীতি নেই, তেমনি আমাদের শিশু নীতি বলে কিছু নেই। তো ফলে আমরা তো বাধ্য করছি যে ওই ছেলেদেরকে ওই দিকে যেতে। যারা যাচ্ছে না সেটা আমাদের কপাল ভালো যে আমাদের ছেলেরা অন্তত জঙ্গি হয়নি, কিন্তু প্রবণতাটা কিন্তু, পরিবেশটা কিন্তু ওই রকমই আমরা তৈরি করেছি। এর যে কাউন্টার যেটা করার, যেটা এটা কাউন্টার ন্যারেটিভস আমরা সবসময় বলছি, তো সেটার হচ্ছে শিশুদের বিনোদন, সুস্থ বিনোদন, এবং যেখানে তার দেশ সম্পর্কে সে জানবে, দেশকে ভালোবাসবে, দেশকে ভালোবাসার বিষয়গুলো জানানোর কি ব্যবস্থা আছে। এখন পর্যন্ত পাঠ্যপুস্তকে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে আমরা বাধ্যতামূলক করতে পারলাম না। 7 বছর ধরে মামুন, মুনতাসির মামুন, আমি আমাদের ইতিহাস সম্মেলনী থেকে বারবার দেন দরবার করছি মন্ত্রীদের কাছে, আমলাদের কাছে একটা যাচ্ছি। জিনিস বোধহয় হয়েছে, আমাদের বীর মুক্তিযোদ্ধা যারা বীর প্রতীক বীরত্তম, তাদের জীবনী জীবনী primary একটা level-এ, হ্যাঁ, জিনিস আলাদা। এবং আমরা অত্যন্ত বলছি অনুজ্জ্বল যে ভাষায় লেখা হয়েছে, আমি বলছি। মুক্তিযুদ্ধের ইতিহাস ইতিহাসটা। এটা 100 নম্বরের একটা বিষয় বাধ্যতামূলক করতে হবে আমাদের পাঠ্যসূচিতে। এটা সাধারণ কারিকুলাম, জেনারেল কারিকুলাম থেকে শুরু করে মাদ্রাসা সব জায়গায়, যেটা অধ্যাপক কবির চৌধুরীর শিক্ষানীতিতে যে সুপারিশ করা হয়েছিল, না সেটা আমরা করতে পারছি না। কারণ হেফাজত চায় না, জামাত চায় না, সরকারের ওই আমলারা যারা জামাত মনা, পাকিস্তানি মনা আমলারা এটা চান না। 71 সম্পর্কে আমাদের শিশুরা জানুক, দেশকে ভালোবাসুক, না তারা চান না এটা। ফলে তাদেরকে এখন ওই মদুদিবাদের দিকে যেতে হবে, জঙ্গিবাদের দিকে যেতে হবে, আল কায়দার দিকে যেতে হবে, আইএসএ যেতে হবে। এই পরিবেশটা তো আমরা তৈরি করেছি। সেই জায়গা থেকে আসলে মানে সামগ্রিকভাবে আপনি বলছেন যে শিক্ষা নীতিতেই একটা শিক্ষা এবং পরিবর্তন। শিশু নীতি, আমি মনে করি আলাদাভাবে, আপনি যে চলচ্চিত্রের কথা বললেন, কেন শিশু একাডেমির যে প্রকল্পটা ছিল, একসময় আমি এখানে নির্বাচক কমিটিতে ছিলাম, এবং তখন আমরা বাধ্যতামূলক করেছিলাম যে 6টা ছবি বানাতে হবে, অনুদান দেওয়া হয়েছে, কিছু ছবি বানানো হয়েছে। কিন্তু গত কয়েক বছর ধরে জানি আমাকে তারা বাদ দিয়েছে যখন এগুলো নিয়ে আমি বেশি কথা বলতাম। কিন্তু গত কয়েক বছর ধরে কিছুই হচ্ছে না। শিশু একাডেমি একটা ছবি প্রযোজনা করেছে, অন্তত আমার চোখে পড়েনি। সরকার ছবি বানাবার জন্য অনুদান দিচ্ছে, এখন তো 3টা ছবি, তারা যদি 6টা ছবির জন্য অনুদান দেয়, আমার তো বক্তব্য সবসময় বলেছি 3টা ছবি শিশুদের জন্য ছবি হবে, এবং যেটা ট্যাক্স ফ্রি হবে। বাধ্য হবে বাচ্চাদের বাবা মা বাচ্চাদেরকে নিয়ে ছবি দেখবে, কিন্তু সে পরিবেশটা তো সরকার করছে না। এমন সব ছবিতে, বাণিজ্যিক ছবিতে অনুদান দেয়া হচ্ছে যেগুলো নিয়ে পরিবার নিয়ে বসে দেখা যায় না। তো এগুলো হচ্ছে সরকারের মধ্যে, অনুদানের মধ্যে ওই নানা ধরনের এগুলো চলছে, ম্যানিপুলেশন যেটা আমরা বলি। বইয়ের ব্যাপারে যদি আবার আসি, একটা প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি যে এই যে আমাদের যারা এখন ধরেন মধ্যবিত্ত শ্রেণী, যারা বেশি বইয়ের ক্রেতা এবং পাঠক,
তাদের কাছ থেকে বইমেলা এলে প্রতি বছরই আমরা যারা সাংবাদিকতা করি তারা একটা জানতে পারি যে বইয়ের দাম বেশি। তারা সবসময় বলেন যে বইয়ের এত দাম বেড়ে গেছে, কেনা মুশকিল হয়ে যায়। আপনি কি মনে করেন যে এটা ঠিক আছে? মানে অসম্ভব। আমার তো মানে মাঝে মাঝে কান্না পায়, বইমেলায় গেলে বাচ্চাটা বইটা হাতে নিচ্ছে, নিয়ে বলছে বাবা এটা কিনে দাও। আর ইমাম সবারই তো বাজেট না, বাবার মা চেহারা দেখে আমার কাছে মনে হচ্ছে কেন এগুলো আমরা যেটা বলছি যে ভারতে যেটা সাহিত্য একাডেমি যেটা করেছে এত সুলভ মূল্যে, ওটা শুধু শিশু সাহিত্য এখানে না, কিন্তু আরেকটা সব করা রকম যায়, সাহিত্যগুলো। পেপার ব্যাগ দুইটা ভার্সন যদি করা যায় বই। না না, সেটা সাহিত্য একাডেমি ভারতে তাই করে, দিল্লিতে তারা তাই করে, এবং অন্য যে কোনো প্রকাশকের বইয়ের তুলনায় তাদের বইগুলো অর্ধেক দামে পাওয়া যাচ্ছে। এখন যদি বাংলা একাডেমিকে যদি সেইভাবে ঢেলে সাজানো যায়, বাংলা একাডেমি এই কাজটা করতেই পারে। এক সময় তো বাংলা একাডেমি ছোটদের বই বার করতো। আমার নুলিয়াছড়ি তো প্রথমের সংস্করণ বাংলা একাডেমি করেছিল, কেন তারা সেই প্রকল্পটা বন্ধ করে দিল? এবং সেই সময় আমার মনে আছে প্রথম সংস্করণ এটা 10,000 কপি তারা চেপেছিল। কোনো পাবলিশার আজকে ছোটদের বই 10,000 কপি ছাপার সাহস পাবে? এটা সরকারি প্রতিষ্ঠান হলে পারে সেটা, এবং সেটা বিক্রিও হয়। বাংলা একাডেমি সেই প্রোডাকশন তখনকার দিনে অসাধারণ একটা প্রোডাকশন, এবং তাদের তো নেটওয়ার্কও আছে সারা দেশে। সেই জন্য আমরা বলছি এখানে সরকারের এই সামগ্রিক শিশু নীতি যদি থাকতো, তাহলে এই বিষয়গুলো আপনি বলুন, তার পড়াশোনা বলুন, বিনোদন বলুন, চলচ্চিত্র এবং খেলাধুলা, সর্বক্ষেত্রে আমরা যোগ্য নাগরিক আমরা গড়ে তুলতে অবশ্যই। পারতাম। আবার একটা বিরতির সময় হয়েছে, আমরা একটা বিরতি নিয়ে আসছি। আবারও নিচ্ছে একটা বিরতির, সঙ্গেই থাকবেন। বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। ভাই, এই যে বই পাঠক কমে যাচ্ছে, আমরা বলি বই পড়া কমছে, কিন্তু আমরা দেখি যে বই মেলায় প্রচুর বই বিক্রি হয়, শিশুদের বইও অনেক বিক্রি হয়। তো এটা কি আপনি কিভাবে দেখেন যে মেলা কেন্দ্রিক হয়ে যাচ্ছে সবকিছু আমাদের? মেলা কেন্দ্রিক বই বের হচ্ছে, এটা আসলে আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে, মানে এটা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। আরেকটা যেটা আমার কাছে খুব বড় মানে মনে হয়, সেটা হচ্ছে যে বইয়ের বিপণনটা কিন্তু হচ্ছে না। কারণ বই কিন্তু প্রচুর বেরোচ্ছে, এবং এখন শিশু সাহিত্য নিয়ে প্রচুর বই বেরোচ্ছে, এবং মানে অনেক প্রকাশক মেলায় তো আমরা একটা কর্নারই থাকে, হ্যাঁ কর্নার থাকে, এবং অনেক প্রকাশক আছে যারা শুধুমাত্র ছোটদের বই করে, এরকমও প্রকাশকরা আছে। বাট এই বইগুলো হয় কি বিপণন হয় না, এবং এটা ঢাকার বাইরে হয়তো খুব একটা যাচ্ছে না। ওই দেখা যাচ্ছে ওই মেলার ওই গণ্ডির মধ্যেই বিক্রি হচ্ছে, প্রচার হচ্ছে না। যে কারণে আমাদের শিশু সাহিত্য কিন্তু ভালো গল্প বা ভালো কবিতা, ভালো ছড়া যে হচ্ছে না তা না, হচ্ছে, এগুলোও পাঠকের কাছে যাচ্ছে না। এটা একটা বড় সংকট। আরেকটা সংকট হলো যে শিশু সাহিত্য বলতে এখন যেটা মানে একটা ধারণা হয়ে গেছে যে আমি গল্প লিখবো, ছড়া লিখবো, শিশু সাহিত্য হয়ে গেল। না, শিশু সাহিত্য তো আসলে অনেক বড় একটা বিষয়। ইতিহাস থাকবে শিশু সাহিত্যে, অনেক রূপকথা থাকবে শিশু সাহিত্য, পৌরাণিক কাহিনী থাকবে, সমাজের অনেক ঘটনার কথা থাকবে, এইসব কথা, বিজ্ঞান থাকবে। এগুলো নিয়ে শিশু সাহিত্য হচ্ছে না, খুব লিমিটেড হয়ে গেছে। আপনি দেখবেন বইমেলাতে প্রচুর ছড়ার বই বেরোচ্ছে, কবিতার বই বেরোচ্ছে, গল্প বই বেরোচ্ছে, কিন্তু শিশু সাহিত্যের যে আরো শাখাগুলো আছে সেগুলো কিন্তু ওইভাবে প্রকাশিত হচ্ছে না। এটা একটা সংকট। আরেকটা সংকট হলো মানে বাজার হচ্ছে না, বইয়ের বাজার সৃষ্টি করা হচ্ছে না, বইয়ের দোকান নেই, বই বিক্রির কোনো জায়গা তৈরি হচ্ছে না। এগুলো আসলে আমাদেরকে একটু খেয়াল করতে অবশ্যই। এই হবে। প্রসঙ্গে একটু আমি আলী ইমাম ভাইয়ের কাছে যাই, যে আমরা লাইব্রেরি কমছে আমরা বলছি, কিন্তু আশঙ্কাজনক হারে ঢাকা শহরে বই দোকানও কমে যাচ্ছে। আমি যদি বই কিনতে চাই কোথায় গিয়ে কিনবো? এরকম জায়গা কমতে কমতে একেবারে মানে শূন্যের কোঠায় চলে গেছে। শূন্যের কথাকে মাইনাসও বলা যেতে পারে। অর্থাৎ বইকে মার্কেট যেভাবে ঝলমলে প্রচ্ছদের বই বেরোয়, আমাদের এখানে কিন্তু সেগুলো দৃশ্যমান না। বিদেশে আপনারা নিশ্চয়ই দেখেছেন লাইব্রেরিগুলোতে, দোকানগুলোতে, বইয়ের দোকানগুলোতে সাজিয়ে রাখা হয় যেভাবে, বইগুলো চোখেও তো পড়বে। তারপর একটা বিজ্ঞাপন দেখলাম আমি, একটা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের বাংলাতে, তার বাজারে ফর্দ পাঠিয়েছে, ট্যাংরা মাছ এতটা, পাঙ্গাস মাছ, শাক, বইয়ের নাম দিয়েছে, নিচে লিখেছে মুসুরির ডাল। বইটা বিচ্ছিন্ন কিছু না, বইটা আমার রোজকার খাবারের মতো, যেভাবে আমার শরীরের খাবারের জন্য আমরা কিনছি বই। আমার তো মনে হয় আমাদের দেশে যেভাবে এখন শপিং মলগুলো ঝলমলে হয়েছে, কেন শিশুদের ঝলমলে চমৎকার বইগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে না? চিপস কেনা হচ্ছে, ঠিক আছে, বার্গার কেনা হচ্ছে, চকলেট কেনা হচ্ছে, বইটাকেও কিন্তু ওই মার্কেটিংয়ের ওই কনসেপ্টে নিয়ে আসতে হবে যে বইটাও তার মনের খাবার। একেবারে ওই দৃষ্টিভঙ্গিতে না গেলে কিন্তু এই দোকানগুলোতে বিচ্ছিন্ন থাকবে। আমার মনে হয় একটা সাংঘাতিক স্কোপ আছে। যেরকম বর্নার্ড, আমি কেন অ্যান্ডারসনের ফেয়ারি টেলসকে ওই চকলেটের পাশাপাশি বাচ্চাদের জন্য কিনে দেবো না? ঠিক আছে, তুমি ওটাও কেনো, চকলেটটাও কেনো, বইটাও কেনো।
এবং সেভাবে সাজাতে হবে। আমাদের দেশে কিন্তু এই বই সাজানোর অভ্যেসটা নেই, বই দেখানোর অভ্যেসটা নেই, মার্কেটিং করার আধুনিক প্রয়োগ কোনো বুদ্ধি নেই। একসময় টেলিভিশনে পাঠ্য করে বইয়ের প্রচ্ছদগুলো দেখিয়ে আমরা এত জায়গায় ভর্তুকি দেই অহেতুকভাবে। আর শিশুদের মনের জগৎকে সমৃদ্ধ করবে যে স্বপ্নময় ভুবন, স্বপ্নময় পৃথিবী, সেখানে আমরা কোনো সহজলভ্য করছি না। এটা তো এক ধরনের অপরাধের পর্যায়ে চলে যাচ্ছে। ভুল বাংলায় ভুল বানানে সংশোধিত না হয়ে বাচ্চাদের জন্য বইগুলো বেরোচ্ছে, খুব অপরাধ। কিন্তু এটা কোনো এডিটার নাই অনেক প্রকাশকের কাছে, এডিটিং বোধও নাই। এখন শিশুদের বই যারা প্রকাশ করছে তারা এডিটার রাখবে, সম্পাদনা করবে, এবং নির্ভুল বাংলায় তো বইটা বেরোতে হবে। রাক্ষস খক্ষস ভূত প্রেত শাকচুনির বইতে ভরে গেল, যে বইগুলো যেগুলো কোনো অস্তিত্বই নেই, জীবন বোধের গল্পগুলো, বেঁচে থাকার গল্পগুলো, সুন্দর গল্পগুলোকে হারিয়ে এই যে অশিক্ষিত প্রায় বর্বর পর্যায়ের প্রকাশকদের কল্যাণে শিশু সাহিত্যের এই বইগুলো রংচঙে হয়ে যাচ্ছে, এটি আমার মনে হয় একটু পরিকল্পিতভাবে। একটা জিনিস মার্কেটিং করতে গেলে তো কি বিএসটিআই ক্লিয়ারেন্স লাগে না? সেটা মার্কেটিং করতে গেলে মানে তো আমাদের যে কেউ কম্পিউটার প্রযুক্তির ভিতরে লিখে উদ্ভট বানানে, উদ্ভট ছবিতে কম্পিউটারের মাধ্যমে করে বই মার্কেটিং করছে। নিয়ন্ত্রণ রাখতে হবে তো এক জায়গায়। বইয়ের মতন একটা স্বপ্নময় জিনিস চলে যাচ্ছে মার্কেটে, ভূতের গল্প নিয়ে, উদ্ভট গল্প নিয়ে, অস্তিত্বহীন ব্যাপার নিয়ে। একটা নিয়ন্ত্রণ কোথায়? জাতীয় গ্রন্থকেন্দ্র করছে না, শিশু একাডেমি করতে পারে, বাংলা একাডেমি করতে পারে। অর্থাৎ আনএডিটেড অবস্থায় যেন শিশুদের কাছে বই না যায়, এই ব্যাপারে একত্রে। যেটা হচ্ছিল যে বাচ্চারা বইয়ের দোকান তো কমছে, কিন্তু আরেকটা জিনিস কি, বইয়ের দোকান তো কমছে, আরেকটা জিনিস একেবারেই নাই, সেটা হচ্ছে গিয়ে বই দেখে শুনে কেনার একটা জায়গা। ধরেন বইটা হাতে নিবে, 3টা বই উল্টাবে, 4টা বইয়ের পাতা দেখবে, তারপরে কিনবে। বিশ্বের বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখেছি যে বইয়ের দোকানগুলোতে সেরকম একটা পরিবেশ থাকে, তাতে মানুষের আগ্রহও বাড়ে। আপনি কি মনে করেন যে আমাদের একটা সময় এসেছে এরকম? আমি যেমন ধরেন ইউরোপে আমেরিকাতে হ্যাঁ খেলনার দোকান বাচ্চাদের সাথে টয়জ আর আস, টয়জ আর আসে গেলে আপনি দেখবেন যে ওখানে বড় একটা বইয়ের সেকশন রয়েছে, এবং বাচ্চারা যে খেলনাটা কিনছে সে সঙ্গে সঙ্গে বইটাও কিনছে, এবং বইও অসাধারণ আকর্ষণীয় সমস্ত বই, এত সৃজনশীলতা প্রকাশনার মধ্যে, মানে না দেখলে বিশ্বাস করা যাবে না যে বইয়ের মধ্যে যে হ্যাঁ ছোটদের বাচ্চাদের একেবারে ছোটদের পাতা উল্টাচ্ছে, মিউজিক বাজছে ভেতরে, মিউজিক গান হচ্ছে ওখানে, যে পাতাটা উল্টাচ্ছে ওটা লেখার সঙ্গে ওখানে টেপে ভেতরে ওই লেখাটা পড়ে দিচ্ছে। এইসব আকর্ষণীয় বিষয়গুলো, এগুলো তো আমাদের এখানে যেহেতু আমাদের রসদ সীমিত, সরকারের এগুলো করা দরকার। আমরা বারবার বলছি যে পশ্চিম আর ভারতেও যেটা যে চিলড্রেন বুক ট্রাস্টের মধ্যে যে প্রতিষ্ঠানটা যে কাজগুলো করছে, সেখান থেকেও আমরা যদি শিক্ষাটা নেই, তাহলে কিন্তু যে প্রজন্মের স্বপ্ন আমরা দেখি সেটা কিন্তু গড়ে তোলা এমন কোনো কঠিন ব্যাপার নয়। এবং জঙ্গিবাদের বিরুদ্ধে সরকার 0 টলারেন্সের কথা বলছে, প্রধানমন্ত্রী বারবার বলেন, আচ্ছা কেন যাবে না সেটা তো আপনাকে তৈরি করতে হবে, কেন যাচ্ছে সেটা না। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, একটা জিনিস আপনার কাছে জানতে চাবো যে আপনার কাছ থেকে দীর্ঘদিন আমরা কোনো বই পাচ্ছি না, শিশু সাহিত্য পাচ্ছি না, সহসাই কি পাবো কিছু? মানে আমার তো হচ্ছে যেটা প্রয়োজনের লেখা, আমার বাচ্চাদের জন্য লেখা কিন্তু শুরু করেছিলাম ওই যে 74 সালে, যখন একটা বই বেরোয়নি বাচ্চাদের জন্য, আমরা বিচিত্রা তখন ইয়ারবুক বার করতাম, দেখে আমার খুব খারাপ লেগেছিল। তারপরে আমি 75 সালে পরপর 2টো উপন্যাস লিখলাম, নুলিয়াছড়ি, সোনার পাহাড়ে হারিয়ে যাওয়ার ঠিকানা। এখন বাচ্চাদের জন্য অনেকে লিখছেন, এখন যে বিষয়গুলো নিয়ে কেউ লিখছে এটা মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মনিরপেক্ষতা, এগুলো নিয়ে এই গবেষণার কাজগুলো করছি। তবে আমি প্রকাশকদের চাপ একটা তো রয়েছে, সবচেয়ে বেশি চাপ শিশুদের। আমি আগামী বছর আশা করছি ছোটদের জন্য আবার একটা উপন্যাস লিখব। তো একটা সুখবর পেলাম আমরা, ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। এই ছিল আজকের বাংলাদেশ, দেখা হবে আগামী রোববার এই সময়। শুভরাত্রি।